সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি আমি হিরোজুম্মান। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আমরা জানি গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, দিন শেষে সূচক প্রায় ৫৩ পয়েন্ট কমেছিল। এই সপ্তাহে প্রথম ৩ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় সূচক প্রায় ৯৩ পয়েন্টের মতো কমেছিল। গতকাল যেটা রিকভারি করেছে ৫৩ পয়েন্ট, ৪০ পয়েন্টের মতো গ্যাপ রয়েছিল। তবে আজ দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা সূচক একসময় প্রায় ১০৭ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। তবে এখন পর্যন্ত সূচক ৯৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই হিসেব করলে এই সপ্তাহে প্রথম ৩ কার্যদিবসে যে সূচকের পতন হয়েছিল সেই পতন রিকভার করেও প্রায় ৫৩ পয়েন্টের মতো সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সূচক ৯৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৪৪৫ পয়েন্টে অবস্থান করছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ১১৬টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানি শেয়ারের দাম। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজ বাজার বিশ্লেষকরা বলছেন হয়তোবা ১,০০০ কোটি টাকার লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে। আজ এখন পর্যন্ত ৭২০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে, এখনও প্রায় ১.৫ ঘন্টা বাকি রয়েছে লেনদেন শেষ হতে। সেই হিসেবে আজ হয়তোবা ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হতে পারে। এবং আমরা যেটা দেখেছি এই সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে প্রথম ২ কার্যদিবস ৮০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল, গত ২ কার্যদিবস ৭০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। আজ এখন পর্যন্ত ৭০০ কোটি টাকার উপরে যেহেতু লেনদেন হয়েছে সেই হিসেবে বলাই যেতে পারে আজ হয়তোবা ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হতে পারে। আজ দিনের শুরুটা হয়েছে বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্যাংকিং খাতে আজ লেনদেনেরও ভালো গতি রয়েছে এবং বেশিরভাগ ব্যাংকিং খাতের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। এবং ব্যাংকিং খাতে এখন পর্যন্ত মোট লেনদেনের প্রায় অর্ধেকের মতো লেনদেন হয়েছে। ব্যাংকিং খাতে এখন পর্যন্ত ৩০০ কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে। সব কিছু মিলে দেখা যাক দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে কিনা। তবে বাজার বিশ্লেষকরা বলছেন আজ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে, কারণ আপনারা জানেন আজ বেলা ৩টার দিকে মুদ্রানীতি ঘোষণা করা হবে এবং এবারের মুদ্রানীতি হবে সংকুলানমূলক মুদ্রানীতি। আমরা গত ৩ থেকে ৪টি মুদ্রানীতি দেখেছি সংকোচনমূলক মুদ্রানীতি ছিল এবং সংকোচন থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক এবং সংকুলানমূলক মুদ্রানীতি ঘোষণা আসতে পারে আজ। এবং এক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য নীতি সুধার অপরিবর্তিত রাখতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার কারণে ব্যাংকিং শেয়ারের প্রতি আজ কিছুটা প্রবণতা দেখা যাচ্ছে। এবং আপনারা জানেন মুদ্রানীতি যখন সংকুলানমূলক হয় তখন ব্যাংকিং খাতে এর ভালো প্রভাব পড়ে। যদিও সামগ্রিক অর্থনীতিতে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনার জন্য এই সংকুলানমূলক মুদ্রানীতি করা হচ্ছে। এখন আপনারা জানেন মূল্যস্ফীতিও সিঙ্গেল ডিজিটে রয়েছে, ৯-এর কিছুটা উপরে রয়েছে, যা ডাবল ডিজিটে ছিল অনেক দিন। সব কিছু মিলে ইকোনমিক ইন্ডিকেটরগুলো ভালো রয়েছে, যার ফলশ্রুতিতে শেয়ার বাজারে এর কিছুটা প্রভাব দেখা যাচ্ছে। এছাড়া আপনারা জানেন গতকাল বিএসইসির কমিশন সভায় বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, বেশ কিছু জরিমানাও এসেছে। আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারিতে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আজীবনের জন্য। এর সাথে রয়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান, এছাড়া বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলাম। সালমান এফ রহমান, শায়ান এফ রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান রুবায়ত উল ইসলামকে পুঁজিবাজারের জন্য আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারিতে। এক্ষেত্রে আপনারা জানেন শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড নামে বন্ডটি আসলেও আইএফআইসি আমার বন্ড নামে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং যাতে বিভ্রান্ত হয়ে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলশ্রুতিতে বিএসইসি ভালো একটি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া বেক্সিমকো সুকুক বন্ড নিয়েও বিএসইসি বিশ্লেষণ করেছেন এবং এ নিয়ে এর যত অনিয়ম রয়েছে এই অনিয়মের বিরুদ্ধেও খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে সেটিও জানিয়েছেন বিএসইসি। অর্থাৎ আইএফআইসি আমার বন্ড এবং বেক্সিমকো সুকুক বন্ড, এই দুইটি বন্ড ছিল পুঁজিবাজারের সবচেয়ে সমালোচিত বন্ড। এই বন্ডগুলো নিয়ে বিএসইসি এখন কঠিন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে আইএফআইসি আমার বন্ড নিয়ে জরিমানা করেছে বিএসইসি সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমানকে ৫০ কোটি টাকা, এছাড়া বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম, এই ৩ জনকে পুঁজিবাজারের জন্য আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে। এছাড়া বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিনকে ৫ বছরের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছে পুঁজিবাজারে। এছাড়া আইএফআইসি ইনভেস্টমেন্টের ইমরান আহমেদকে
5 বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সবকিছু মিলে বাজার বিশ্লেষকরা একে ইতিবাচক হিসেবে দেখছেন। এর পাশাপাশি আজ বিকেলে যেহেতু মুদ্রানীতি আসবে এবং মুদ্রানীতি হবে সংকুলানমূলক, যার কারণে পুঁজিবাজারে মানি মার্কেটের যে অস্থিরতা সেটা অনেকখানি কমে যাবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। আর মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে আনার জন্য নীতি সুধার অপরিবর্তিত রাখা হচ্ছে, যেটিও বাজারের জন্য খুবই ভালো হবে বলে বলছেন বাজার বিশ্লেষকরা। এর পাশাপাশি ট্রাম্প ট্যারিফ নিয়ে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। এই খবর গতকাল আসার পর থেকেও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। সবকিছু মিলে এখন দেখা যাক সপ্তাহের শেষ কার্যদিবস আজ সূচক এখন পর্যন্ত 93 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যদিও দিনের শুরুতে 107 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, সেটি অব্যাহত থাকে কিনা এবং দিন শেষে সূচক 100 পয়েন্ট ক্রস করতে পারে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। তবে আজ লেনদেন 1000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। এছাড়া আজ অনেকগুলো কোম্পানির ইপিএস ঘোষণা করেছে, 20টি কোম্পানি ইপিএস ঘোষণা করেছে। ইপিএস সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখছি, বাটাসু Q2 2025-এ ইপিএস পজিটিভ থেকে নেগেটিভে চলে এসছে। ইপিএস নেগেটিভ দাঁড়িয়েছে 7 টাকা 5 পয়সা, যেটি গত বছরে Q2-তে ছিল 13 টাকা 73 পয়সা। সেই জন্য হাফ ইয়ারলি 2025-এ দাঁড়িয়েছে ইপিএস 19 টাকা 87 পয়সা, যেটি গত বছর ছিল 27 টাকা 16 পয়সা। অর্থাৎ বাটাসু কোম্পানির ইপিএস কমেছে। পূবালী ব্যাংকের ইপিএস বৃদ্ধি পেয়েছে। পূবালী ব্যাংকের Q2-তে ইপিএস দাঁড়িয়েছে 3 টাকা 2 পয়সা, যেটি গত বছর ছিল 2 টাকা 19 পয়সা। হাফ ইয়ারলি পূবালী ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে 4 টাকা 44 পয়সা, যেটি গত বছর ছিল 3 টাকা 32 পয়সা। এছাড়া অন্যান্য আরও কোম্পানির ইপিএসের তথ্যগুলো জানিয়ে দিচ্ছি সংক্ষেপে। আল আরাফা ইসলামী ব্যাংক ইপিএস দাঁড়িয়েছে 78 পয়সা, যেটি গত বছরের Q2-তে ছিল 76 পয়সা, 2 পয়সা ইপিএস বেড়েছে। হাফ ইয়ারলি দাঁড়িয়েছে 83 পয়সা, গত বছর ছিল 98 পয়সা। Q2-তে বাড়লেও হাফ ইয়ারলিতে ইপিএস কমেছে আল আরাফা ইসলামী ব্যাংকের। পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে 45 পয়সা, যেটি গত বছরে Q2-তে ছিল 48 পয়সা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইপিএস কিছুটা কমেছে, এই বছর Q2-তে দাঁড়িয়েছে 32 পয়সা, যেটি গত বছর ছিল 38 পয়সা। ফার্স্ট ফাইন্যান্সের Q2-তে ইপিএস নেগেটিভ কিছুটা কমেছে, এই বছর ইপিএস দাঁড়িয়েছে নেগেটিভ 5 টাকা 37 পয়সা, যেটি গত বছর Q2-তে ছিল 5 টাকা 41 পয়সা। শিকদার ইন্স্যুরেন্সের ইপিএসও কিছুটা কমেছে, এই বছর Q2-তে দাঁড়িয়েছে 14 পয়সা, গত বছর Q2-তে ছিল 22 পয়সা। এছাড়া শাহজালাল ইসলামী ব্যাংক ইপিএস কিছুটা কমেছে, 1 টাকা 43 পয়সা দাঁড়িয়েছে Q2-তে, যেটি গত বছর ছিল 1 টাকা 50 পয়সা। এক্সিম ব্যাংকের ইপিএস কিছুটা বেড়েছে, তবে এখনও ঋণাত্মক রয়েছে। এক্সিম ব্যাংকের ইপিএস গত বছরের Q2-তে ছিল 90 পয়সা, যেটি অনেকখানি রিকভার করেছে, এখন দাঁড়িয়েছে মাত্র 8 পয়সা। অর্থাৎ আমরা হয়তো বা নেক্সট কোয়ার্টারে দেখতে পাবো এক্সিম ব্যাংকের ইপিএস পজিটিভে চলে আসবে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ইপিএস 0.005 দাঁড়িয়েছে, অর্থাৎ পজিটিভে রয়েছে, যেটি গত বছর 23 পয়সা ছিল। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কিছুটা কমেছে, Q2-তে দাঁড়িয়েছে 1 টাকা 79 পয়সা, যেটি গত বছর ছিল 2 টাকা 5 পয়সা। এছাড়া আইএফআইসি ব্যাংকের ইপিএস পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে, ঋণাত্মক হয়েছে। গত বছর Q2-তে ইপিএস ছিল 12 পয়সা, এই বছর দাঁড়িয়েছে নেগেটিভ 3 টাকা 27 পয়সা। সেই হিসেবে হাফ ইয়ারলি নেগেটিভ ইপিএস দাঁড়িয়েছে 5 টাকা 87 পয়সা, যেটি গত বছর ছিল পজিটিভ 33 পয়সা। আরও কিছু কোম্পানি ইপিএসের তথ্য জানিয়ে রাখছি। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ইপিএস দাঁড়িয়েছে 56 পয়সা, যেটি গত বছর ছিল 58 পয়সা, Q2-তে মাত্র 2 পয়সা কমেছে। গ্লোবাল ইন্স্যুরেন্স দাঁড়িয়েছে ইপিএস 25 পয়সা, গত বছর Q2-তে ছিল 30 পয়সা, 5 পয়সার মতো কমেছে ইপিএস। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইপিএস পজিটিভ থেকে নেগেটিভে এসছে। আপনারা জানেন ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংকে ভূতকরণ করার প্রক্রিয়া চলছে এবং এই 5টি ব্যাংকের মূল সমস্যা হচ্ছে নন পারফর্মিং লোন, খেলাপি ঋণ, এবং এই খেলাপি ঋণের কারণে প্রভাব পড়েছে ইপিএসে। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পজিটিভ ছিল 44 পয়সা ইপিএস গত বছরের Q2-তে, এবছর দাঁড়িয়েছে নেগেটিভ 9 টাকা 24 পয়সা। সেই হিসেবে হাফ ইয়ারলি নেগেটিভ ইপিএস দাঁড়িয়েছে 14 টাকা 1 পয়সা, যেটি গত বছর ছিল 74 পয়সা পজিটিভ। এরপর রয়েছে এনআরবি ব্যাংক, ইপিএস নেগেটিভ হয়েছে, গত বছর ছিল 13 পয়সা পজিটিভ Q2-তে ইপিএস, এই বছর দাঁড়িয়েছে নেগেটিভ 1 টাকা 29 পয়সা। সেই হিসেবে হাফ ইয়ারলি নেগেটিভ ইপিএস দাঁড়িয়েছে 1 টাকা 24 পয়সা, যেটি গত বছর ছিল পজিটিভ 15 পয়সা। অগ্রণী ইন্স্যুরেন্স ইপিএস নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে, গত বছর 2 পয়সা নেগেটিভ ইপিএস ছিল Q2-তে, এই বছর দাঁড়িয়েছে 15 পয়সা পজিটিভ ইপিএস Q2-তে। সেই হিসেবে হাফ ইয়ারলিতে ইপিএস দাঁড়িয়েছে 50 পয়সা, যেটি গত বছর ছিল 48 পয়সা। সোনার বাংলা ইন্স্যুরেন্স ইপিএস অনেকখানি বেড়েছে,
গত বছর কিউটিতে 17 পয়সা ছিল, এই বছর কিউটিতে 45 পয়সা দাঁড়িয়েছে। সেই হিসেবে হাফ ইয়ারলি ইপিএস দাঁড়িয়েছে 89 পয়সা, যেটি গত বছর ছিল 75 পয়সা। ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএসও বেড়েছে, 73 পয়সা ছিল গত বছর কিউটিতে, এবছর দাঁড়িয়েছে 78 পয়সা। সেই হিসেবে হাফ ইয়ারলিতে দাঁড়িয়েছে 1 টাকা 58 পয়সা ইপিএস, যেটি ছিল গত বছর 1 টাকা 45 পয়সা। সর্বশেষ যে ইপিএসটি জানাবো সেটি হচ্ছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইপিএস কিছুটা কমেছে। গত বছর কিউটুতে ছিল 92 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 86 পয়সা। সেই হিসেবে হাফ ইয়ারলি দাঁড়িয়েছে 1 টাকা 89 পয়সা, যেটি গত বছর ছিল 2 টাকা 13 পয়সা। 20টি কোম্পানি ইপিএস আপনাদেরকে জানিয়ে দিয়েছে। এখন আমরা সংক্ষেপে ঢাকা শেয়ার বাজারে টপ রেট দেখে নিতে চাচ্ছি। শুধুমাত্র আজ টপ রেট দেখিয়ে নিচ্ছি আমাদের সময় সংক্ষিপ্ত থাকার কারণে। সেই ক্ষেত্রে টপ রেটের প্রথম 5টি প্রতিষ্ঠান দেখে নিচ্ছি। আজ টপ রেটের প্রথম অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, 40 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন দ্বিতীয় অবস্থানে রয়েছে, 30 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 28 কোটি 65 লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। বিএটিবিসি এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 24 কোটি 37 লক্ষ টাকার লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। পূবালী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, যেহেতু ইপিএস বেড়েছে আজ টপ রেটে স্থান করে নিয়েছে, প্রায় 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আমরা যদি হিসাব করি এখন পর্যন্ত এই 5টি প্রতিষ্ঠান মিলে প্রায় 150 কোটি টাকার মতো লেনদেন হয়ে গেছে টপ ট্রেডে, এবং টপ ট্রেডে থাকা সবকটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আজ ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আমরা গত 2 মাস যাবত যে উত্থান দেখেছি তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে এই সপ্তাহের শেষে এসেও। গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল, আজও ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, যেটি প্রমাণ করে পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরে পাচ্ছে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।